তো এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পাশে দাঁড়িয়ে গোলাপ দিয়ে দুজন মিলে আজকে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছে। সাথে রয়েছে হলো সুইমিং পুল। সিরিয়াসলি বলছি, ডেঞ্জারাস রাস্তা। স্কিপ কর চাইনা। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 7:30। গুড মর্নিং ফ্রম লামাহাটা, দার্জিলিং। তো আজকে আমাদের দিনটা ঠিক স্টার্ট হয়েছে এইভাবে। দেখো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। এটা হলো আমাদের রুমের ব্যালকনি, আর এখান থেকে তার ভিউ। কালকে লাস্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম আমাদের বেডরুমটা, কিন্তু কালকে যেহেতু রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছি, তখন কিন্তু এই ভিউগুলো কিচ্ছু দেখা যায়নি। আর সত্যি কথা বলতে আমি জানতামও না যে আমার রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখা যায়। তো যারা কালকে লাস্ট এপিসোডটা দেখোনি বা লাস্ট ভিডিওটা দেখোনি, তাদেরকে বলবো তোমরা লাস্ট ভিডিওটা দেখো, নাহলে জানতে পারবে না বা এটার সাথে রিলেট করতে পারবে না কালকে আমরা কতটা ভয়ঙ্কর অফরোডিং রাস্তা থেকে আমাদের বাইকগুলো নিয়ে এই লামাহাটা ফার্মে এসে পৌঁছেছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লামাহাটা ফার্মটা খুব একটা সুন্দর জায়গায় লোকেটেড, আলাদা স্ট্রাকচারে বানানো। আমি যা ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কেউ যদি লামাহাটা ফার্মে এসে থাকতে চাও, ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার পিক আপ করে কল করে তোমরা এখানে কিন্তু এসে থাকতে পারবে। কারণ এই ভিউতে দেখো সবাই থাকতে চায়, এই ভিউতে সবাই থাকতে চায়। আর এই যে পেছন দিকের যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু নিচে নেবে আরো কিছু ভিউ দেখতে যাব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই লামাহাটা ফার্মে কিন্তু সুইমিং পুলও আছে, মানে পাহাড়ের মাঝখানে সুইমিং পুল, সেগুলো আমি তোমাদেরকে সব দেখাবো, পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই যে সোজা দেখতে পাচ্ছ ব্যালকনিটা, এটাই আমাদের রুমের ব্যালকনি। আর ব্যালকনির পেছন থেকে যে রাস্তাটা এসছে, ওই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে, ফটোগ্রাফি করতে, রিলস বানাতে। আমরা পেছনের এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এখান থেকে পুরো রেঞ্জগুলো কিন্তু বোঝা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ভালো মতন সলিড রেঞ্জটা এই ভিউ পয়েন্ট থেকে বসে দেন বোঝা যাচ্ছে। আর এখান থেকে দার্জিলিংটা পুরো দেখা যাচ্ছে। কালকে লাস্ট এপিসোডে আমি জয়দাকে দেখিয়েছিলাম, আর আজকে হলো 21 তারিখ, জয়দা আর সোনাইদির আজকে অ্যানিভার্সারি। তো এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পাশে দাঁড়িয়ে গোলাপ দিয়ে দুজন মিলে আজকে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছে। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট অ্যানিভার্সারি, লাস্ট ইয়ারে বিয়ে হয়েছে। আর এখানে আদিদা ফটোগ্রাফি করে দিচ্ছে, আর দুজন এখানে দর্শক দাঁড়িয়ে দেখছে। ও ও ও কি লাগছে। এই হলো আমাদের রুমটা, এদিকে রুমটায় আমরা ছিলাম, এদিকে রুমে জয়দা ছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, আর সাথে রয়েছে হলো সুইমিং পুল। এখানে কিন্তু যে সোজা রুমটা দেখা যাচ্ছে ওটা কিচেন। লাস্ট ভিডিওতে আমি বলেছি, দেখিয়েছি, আমরা বনফায়ার করেছিলাম। তো যারা এখনও অবধি সেই ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর এখান থেকে ভিউটা দেখো, এই সুইমিং পুলে স্নান করতে করতে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। মানে অপূর্ব একটা জায়গায়, সেই লেভেলে যে বানিয়েছে, মারাত্মক লেভেলের সুন্দর জায়গায় বানিয়েছে। মানে বুঝতেই পারছো তোমরা দেখে। এখানে সুইমিং পুল রয়েছে, এই সাইডে রয়েছে পাহাড়, এই সাইডে রয়েছে ফরেস্ট, আর সোজা রয়েছে হলো তোমার আমার সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আমরা প্ল্যান করেছিলাম সুইমিং পুলে নামবো বলে, কিন্তু এতটা জল ঠান্ডা, সাহস পাচ্ছি না নামতে। কারণ যদি ফট করে ঠান্ডাটা লেগে যায় বা জামাকাপড় ভেজা জামাকাপড়ও কোথায় ক্যারি করবো, যার জন্য আমরা নাভাটা থেকে স্কিপ করে গেলাম। হোমস্টেটা কিন্তু পুরোটাই ফরেস্টের মধ্যে। এই যে সোজা আমাদের হোমস্টে, আর আগে এখানে টেন্টিংও হতো, কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার পরে আর এখন টেন্টিং হয় না। মানে ওপরে আকাশ ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না। ব্রেকফাস্টে রয়েছে হলো এখানে ডবল ডিমের পোচ আর অমলেট। অমলেটটা খুব সুন্দর করেছে, পুরো একটা রুটির সাইজে বানিয়েছে অমলেটটা। আর বাকি ডিশ রয়েছে আমাদের এখানে, কি কি রয়েছে দেখি। এটা কি আছে, এখানে ঘুগনি আছে, এখানে রুটি, আর এখানে লুচি, পুরি বানিয়েছে বেশ বড় সাইজের, ফুলকো ফুলকো আছে, দেখো ফোলা বোঝাই যাচ্ছে। এই হোমস্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দেব। আর
এখানে সায়নিধি ব্লগ করছে, আমাকে নিচ্ছে। খুব সুন্দর লোকেশন, আমি আবারও বলছি, যারা এখানে এসে থাকতে চাইবে। দেখো রেটের ব্যাপারে আমি কিছু বললাম না, কারণ রেট কিন্তু সবসময় সিজন টু সিজন ভ্যারি করে। তো হয়তো তোমরা আমার রেট শুনে এসে সেই রেট নাও পেতে পারো। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা ওই অ্যারাউন্ড 4500-এর কাছাকাছি পড়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আদিদা আমাকে এক্স্যাক্ট প্রাইসটা বলেনি, আদিদা বললো যে এরকমই। তো তোমরা একবার কল করে জেনে নিও যে ওই রুমগুলোর প্রাইস কি আছে বা সিজন টু সিজন কত টাকা ভ্যারি করছে। জয়দা এখানে সবাইকে আজকে সকালের ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি জয়দার আজকে অ্যানিভার্সারি, আমাদেরকে সার্ভ করে দেওয়া উচিত জয়দাকে, কিন্তু উল্টে জয়দা করছে কি সবাইকে সার্ভ করে দিচ্ছে। এটাই কিন্তু লামাহাটার রাস্তাটা। কালকে রাত্রিবেলা আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। দেখো বাঁ দিকে যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু বনফায়ার হয়। দেখো ডান দিকে যে সমস্তগুলো সেট করা রয়েছে, এগুলো কিন্তু সব বনফায়ারের জায়গা। আর সামনে রয়েছে হলো একটা ছোট্ট উডেন ব্রিজ। তো কালকে আমরা যে রাস্তা দিয়ে রাত্রিবেলা এসেছিলাম অফ রোডিং করে, আজকে আবার সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠবো। সিরিয়াসলি বলছি, রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা। স্কিড করছে না, সিরিয়াসলি বলছি ডেঞ্জারাস রাস্তা। দিদার তো এক্সপালস, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার হর্নেট নিয়ে উঠতে এই রাস্তায় খুব চাপের লাগছে। তার মধ্যে রাস্তাটার মধ্যে আবার কিছু কিছু জায়গায় জল পড়ে রয়েছে। তো আমরা বেসিক্যালি আজকে কিন্তু লামাহাটা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা কলকাতা ঢুকতে পারবো না, সেই জন্য মাঝখানে হল্ট করব। হয়তো রায়গঞ্জ, কিষানগঞ্জ যতটা দূর পৌঁছতে পারবো। অ্যাকচুয়ালি 8টা সাড়ে 8টা অবধি গাড়ি চালানোর প্ল্যান আছে। 8টা সাড়ে 8টা অবধি যেখানেই পৌঁছাবো সেখানে আমরা স্টে করে যাব, কারণ তারপরে সব বড় ট্রাকের প্রেশার বেড়ে যাবে। তো সেই জন্য আমরা সামনে এগোবো না। গাড়ি সকাল ফকাল মনে হয় সব শেষ হয়ে গেল আমার। গাড়ি বাড়ি গিয়েই সার্ভিসিংয়ে আগে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু মেন রাস্তা থেকে নিচে 3 কিলোমিটার নেমেছে। আর এই রাস্তাটা বানিয়েছে এই যে লামাহাটা ফার্মের ওনারই, কারণ এইখানে যাওয়ার মতন সেরকম পরিস্থিতি ছিল না। তো ওরাই কিন্তু এই রাস্তাটা বানিয়েছে নিজেরা টাকা খরচা করে। কালকে আমরা যখন রংপুরে দাঁড়িয়ে লাঞ্চ করছিলাম, তখনই জয়দা ফোন করেছিল যে ভাই রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, আমি নিজে বুকে হাত দিয়ে নেমেছি, তোরা পারলে ওপরে গাড়ি রেখে দিস। এবার দেখো, যেহেতু বাইরে ঘুরতে এসেছি, ঠিক আছে, এবার গাড়িটা তো বাইরে রাখাটাও চাপ না, সেই জন্য আমি আর রাইতে ডিসাইড করেছিলাম যে গাড়ি নিয়েই চলে যাব। তো তারপরে গাড়ি নামানোর পরে আমরা হোমস্টেতে ঢুকে আমাদের কটেজে ঢুকে ভাবছিলাম যে বহুত বড় ভুল ডিসিশন নিয়ে নিয়েছি। দাঁড়াও, হাত ব্যথা করছে। ও কেমন লাগছে? সিরিয়াসলি বলছি, রাস্তার অবস্থা এত খারাপ না, যেমন হাঁপিয়ে যাচ্ছি, হাতও সেরকম ব্যথা করছে। গাইস, আমি উপরে যাই, ভালো রাস্তায় গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই রাস্তায় কথা বলতে বলতে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে আমরা কিন্তু এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে আসলাম, এসে আমাদের গাড়িগুলো এখানে সব এখন পার্ক করা, আমাদের লাগেজ মাউন্টের কাজ চলছে। মানে আমরা এই রাস্তা দিয়ে নেমে গেছিলাম, এই পাইন হেভেন রিসর্ট লামাহাটা এর পাশেই রাস্তা। যেতে যেতে এই পাইন ফরেস্টের মধ্যে এই পাইন হেভেন রিসর্টটা পড়ে। এখানে আদিদা টেল ব্যাগ লাগাচ্ছে, আর আমার স্যাডেল ব্যাগ দুটো লাগানো হয়েছে, আর টেল ব্যাগ এখনও দুটো টেল ব্যাগ পড়ে রয়েছে। আমরা কিন্তু ওখান থেকে ব্যাগ মাউন্ট করে বেরিয়ে পড়েছি। লামাহাটাকে বিদায় জানিয়ে অলমোস্ট আমরা 4-5 কিলোমিটার চলে এসেছি, আর সোজা যাচ্ছি হলো জোরথানের দিকে, সরি ভুল বললাম, জোর বাংলোর দিকে। আর এখানে কিন্তু মেঘ দেখো, মানে নিচ থেকে মেঘ ওপরে হু হু করে ঢুকছে, দেখো পুরো মেঘ দেখো। তবে লামাহাটা থেকে শুরু করে জোরবাংলা যাওয়ার পথে প্লাস লামাহাটার পাইন ফরেস্টে এই টাইপেরই কিন্তু মেঘটা পাওয়া যায়। আর এই জন্যই সবাই আসে লামাহাটাতে
এই মেঘের মজাটা নেবে বলে। এখন ঘড়িতে বাজছে হলো 1:38। আমাদের যা প্ল্যান ছিল যে মোটামুটি 8টার মধ্যে আমরা ঢুকে যাব রায়গঞ্জ, কিন্তু সেটা আর পসিবল হবে না। এখন 1:38 মানে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো লেগে যাবে 4টে। কারণ দেখো পাহাড়ি রাস্তা, দ্বিতীয়ত হলো রাস্তায় জ্যামে পড়বে। কারণ এই জোরবাংলোর এই রাস্তায় এখনও গাড়ির প্রেশার সেরকম নেই, কিন্তু যেই জোরবাংলো 3 মাথার মোড় থেকে আমরা বাদিকে নিয়ে নেব, ডান দিক থেকে কিন্তু দার্জিলিংয়ের যে সমস্ত ট্যুরিস্টদের ব্যাক করবে শিলিগুড়ি থেকে, তাদের কিন্তু গাড়ি আসা স্টার্ট হয়ে যাবে। তো ওই রাস্তাতেও জ্যামটা বেড়ে যাবে। দেন কার্শিয়াং থেকে আবার কিছু জ্যামটা বেড়ে যায়। তো এই জন্যই আমাদের টাইমটা কিন্তু অনেক লেগে যাবে। তো আমরা কিন্তু প্রায় জোরবাংলো চলেই এসেছি, কিন্তু এখানে কিন্তু আজকে বহুত ঠান্ডা রয়েছে, বহুত ঠান্ডা। মানে আমরা ওপর দিকটায় ছিলাম, আমরা বুঝতে পারিনি। লামাটাতে ছিলাম, লামাটাতে এত ঠান্ডা লাগেনি, কিন্তু আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ঘুম হয়ে দার্জিলিং। আর বাঁদিকে যে এই রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলো টাইগার হিল। আর আমরা এই দিকের রাস্তাটা নিয়ে নিলাম, এটা দিয়ে আমরা যাব হলো নিচে সোনাডা কার্শিয়াং হয়ে শিলিগুড়ি। কার্শিয়াং সোনাডা নিয়ে প্রচুর ব্লগ পাবে আমার চ্যানেলে। তো যারা এখনও অবধি দেখোনি সেই সমস্ত ব্লগগুলো আমি বলবো যে তোমরা কিন্তু সেই ব্লগগুলো দেখো। আর এখান থেকে দেখো সোনাডা 8 কিলোমিটার, কার্শিয়াং 24, আর শিলিগুড়ি 68 কিলোমিটার্স। আর এই মুহূর্তে কিন্তু আমরা NH 55-এর ওপরে রয়েছি। সিরিয়াসলি বলছি, আনএক্সপেক্টেড ঠান্ডা, আনএক্সপেক্টেড। মানে কালকে হয়তো আমাদের লামাহাটা ফার্মে ছিলাম আমরা, তখনও এত ঠান্ডা লাগেনি, আজকে যত ঠান্ডা লাগছে। আর মেঘ দেখো, পুরো মেঘে কিন্তু সামনের পাইন ফরেস্ট অন্ধকার করে দিয়েছে। এটাই হলো দার্জিলিং সোনাটার মজা। অনেকক্ষণ পরে না গায়ের মধ্যে একটু রোদের তাপ লাগলো, বেশ ভালো লাগছে। মানে চোখের পাতা পুরো একদম ঠান্ডা হয়ে রয়েছে, চোখের পাতা ফেললেই নিচের সাথে একদম ঠান্ডা ভাবটা ফিল করতে পারছি। এই মেঘের জন্য এতটা ঠান্ডা লাগছে, রাস্তায় আমরা দাঁড়িয়ে আবার এই গ্লাসের ভেতরে একটা ওয়ার্মার গ্লাস পরলাম, ভেতরে একটা ফ্লেস পরলাম, তারপরে আবার রাইডিং জ্যাকেট পরে এদিন নামছি। সামনে তো দেখে আশা করি বুঝতেই পারছো যে কীভাবে মেঘ ঢুকছে নিচ থেকে ওপর সাইডে। আর এই যে সামনে যেটা দেখছো, এটা কিন্তু সোনাডা মনেস্ট্রি, ঠিক আছে? ও গুম্বাগুলো কত বড় বড়। অ্যাকচুয়ালি এটাতে আমাদের আসার একদিন প্ল্যান হয়েছিল, কিন্তু এসে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে সোনাডা ঢোকার কিছুটা আগে, মানে যখন আমি শিলিগুড়িতে থাকতাম তখনকার কথা বলছি, বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আসার পরে এত পরিমাণে বৃষ্টি নেমেছিল, এত পরিমাণে বৃষ্টি নেমেছিল যে আর ওপরে উঠতেই সাহস পাইনি। যার জন্য গাড়ি ঘুরিয়ে নিচে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ওপরে উঠতে সাহস পাইনি বলাটা ভুল, মানে বৃষ্টির জন্য পুরো ভিজে গেছিলাম আর ঠান্ডাও লাগছিল। জাস্ট টিসের ওপরে রেনকোট পরে চলে এসেছিলাম। দেন আবার আমরা গাড়ি ঘুরিয়ে নিচে চলে গেছি। আমরা কিন্তু এই মুহূর্তে কার্শিয়াং ঢুকে গেছি। আর এখান থেকে কিন্তু দুটো রাস্তা চলে যায়, একটা বাঁ দিকে একটা ডান দিকে। এবার ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু ওয়ান ওয়ে। তো এই দিক দিয়ে কিন্তু বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে যেতে দেয় না। সবসময়ের জন্য এই বাঁ দিকের রাস্তাটা তোমরা ইউজ করবে, আদারওয়াইজ এখানে যে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু ফাইন দিতে দ্বিতীয়বার ভাববে না, কারণ বড় বড় করে ওয়ান ওয়ে বলে সাইন লাগানোই আছে। এই রাস্তাটা সোজা গিয়ে মিট হচ্ছে কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন, DHR দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে রেলওয়ে স্টেশন, সেখানে গিয়ে মিট হচ্ছে। আর এই ওয়ান ওয়ে রাস্তা কিন্তু সারা কালের জন্যই জ্যাম থাকে। তার কারণ হলো যে বাদিকে যে গাড়িগুলো দেখছো এগুলো হলো মানে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে গাড়ি বুক করে নিয়ে তুমি পুরো কার্শিয়াং ঘুরতে পারবে, ইভেন দার্জিলিংও যায় এখান থেকে। আর এই যে তোমাদেরকে যেটা বললাম রেলওয়ে স্টেশন, দেখো সোজা এখান থেকে দেখা যাচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আর এটা কিন্তু 4864 ফুট উচ্চতায়। ঘুম স্টেশন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট উচ্চতায় অবস্থিত, এটা কিনা ওয়ার্ল্ডের 1 নম্বর হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর এই জায়গাটা বিগত 6 মাস আগেও খারাপ ছিল,
এখনও টিল নাও খারাপ। রেলওয়ে স্টেশনের পাশ থেকে কিন্তু একটা স্পট আছে কার্শিয়াংয়ে, যেটা বলা হয় ইগল কার্ক বা সুইসাইড পয়েন্ট। ওটা কিন্তু চলে যায় রেলওয়ে স্টেশনের পাশ থেকে ডান দিকে। এই ওপরে রয়েছে হলো কার্শিয়াংয়ের হনুমান টক। এখান থেকে দেখা যাচ্ছে হনুমানটাকে, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তবে এটা নিয়ে একটা ব্লগ আছে আমার, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। আর সামনে লেখা রয়েছে থ্যাঙ্কস, ভিজিট এগেন। এই রাস্তাটা যে সোজা যাচ্ছে টাটা সুমোটা, এটা দিয়ে কিন্তু গেলে রোহিণী হয়ে চলে যাওয়া যায় হলো শিলিগুড়ি। আর আমি যে রাস্তাটায় ঢুকলাম এই রাস্তাটাতে কিন্তু চলে যায় হলো NH55 ধরে শিলিগুড়ি। তো এটাও NH55, আর ওইদিকে যেটা চলে গেল ওটা রোহিণী রোড বলা হয়। আর সামনে রয়েছে হলো গিদ্দা পাহাড়। অ্যাকচুয়ালি আদিদাদেরকে একটু নিয়ে যাব, কারণ আদিদারা গিদ্দা পাহাড়ে যায়নি, আমি গেছিলাম, যার জন্য আদিদাকে একটু নিয়ে যাচ্ছি, বললাম চলো গিয়ে একটু দেখেই আসবে। আর এটা হলো গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট। ঠিক এর পেছন দিক দিয়ে একটা রাস্তা নেমেছে, ওই রাস্তা দিয়ে গেলে গিদ্দা পাহাড় ট্রেকিং পয়েন্ট চলে যায়। আর এই রাস্তাটা যাচ্ছে হলো তিনধারিয়া হয়ে দেন মিট করছে শুকনা মোড়ে। এই রাস্তাটা একটু বেশি NH55, আর আমরা যেদিক দিয়ে ফেলে রেখে আসলাম ডান দিকের রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে গেলে একটু রুটটা কম হয়। এবার আমরা এসছি অনেকটা, প্রায় 2-3 কিলোমিটার মতন চালিয়ে এসছি কার্শিয়াং গেট থেকে। এবার বুঝতে পারছি না যে NH55 ধরে যাব নাকি এখান থেকে ইউটার্ন নিয়ে ব্যাক করে পেছনে চলে যাব। তো দেখি আদিদার সাথে ডিসকাস করে কি বলে। ব্যাকে গেলে কারণ ওই রাস্তাটা কেসটা কি, রাস্তাটা শর্ট কিন্তু রাস্তাটা জ্যাম রয়েছে। আজকে পুরো একদম ঘুম স্টেশন থেকে আপ টু কার্শিয়াং অব্দি এসেছি, প্রচুর জ্যামে পড়েছি। কিন্তু এখন ভাবছি জ্যামটা কাটিয়ে এই রাস্তাটা দিয়ে যাবো কিনা, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে আবার টাইমটাও বেশি লাগবে। তবে আমরা কিন্তু আর NH55 ধরিনি, আমরা রোহিণীর রাস্তাটাই ধরেছি। গিদ্দা পাহাড় থেকে ইউটার্ন নিয়ে আবার কার্শিয়াং গেটের কাছে চলে এসেছিলাম, এসে এই রোহিণীর রাস্তাটা ধরে নিয়েছি, কারণ ওই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা সময় লাগতো, তোমাদেরকে সেটা আমি বললামও। এই রাস্তাটা দিয়ে গেলে শুধু এই জিলাপির প্যাচের মতন তুমি নিচের দিকে নেবেই যাবে, ঠিক আছে, কোনো ভিউ সেরম পাবে বলে না। আর তুমি যদি NH55 ধরে যাও তাহলে তুমি সেখানে তিনধারিয়াতে খুব সুন্দর ভিউ আছে, সাথে পাগলাঝোড়া বলে একটা জায়গা আছে, পাগলাঝোড়া একটা বড় সড়ো ওয়াটার ফলস আছে, সেটা দেখতে পাবে। এবার পুরোটাই টাইমের উপর ডিপেন্ড করে। আমাদের কাছে যদি টাইম থাকতো তাহলে আমি NH55টাই প্রেফার করতাম, কিন্তু টাইম খুব কম। এখন ঘড়িতে আপডেট 3:42, মানে আমাদের প্ল্যানিং ছিল যে রায়গঞ্জে পৌঁছানোর 8টার মধ্যে, কিন্তু সব কিছু তো আর প্ল্যান মাফিক হয় না। তো যার জন্য জানি না এখন কোথায় গিয়ে স্টে করতে পারবো রাতে, সেই জন্য যতটা টাইমটাকে মানে ইউজ করা যায় সেই জন্য আমরা এইদিকের রাস্তাটা নিয়ে নিলাম। এই যে সোজা একদম চলে যাচ্ছে একটা জায়গায়, দেখো আই লাভ কার্শিয়াং বলে লেখা, এটা কিন্তু কার্শিয়াংয়ের একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে। যত ট্যুরিস্টরা আসে এখানে দাঁড়িয়ে কিন্তু আই লাভ কার্শিয়াংয়ের সাথে ছবি তুলে নেয়, তারপরে ওপরের দিকে ঢোকে। এখান থেকে সোজা গিদ্দা পাহাড়টা দেখা যাচ্ছে। গিদ্দা পাহাড়ে কিন্তু রোপওয়ের কাজ চলছিল, মানে উপরে 3খানা বড় বড় টাওয়ার লেগে গেছে। আর সেম রোহিণী বলে যে জায়গাটা আছে, রোহিণীর লেকের কাছেও কিন্তু টাওয়ার লাগানো হয়ে গেছিলো 3-4টে, মানে কার্শিয়াং থেকে ডিরেক্ট রোহিণী অবধি রোপওয়ে হওয়ার প্ল্যান ছিল, কিন্তু জানি না কেন কাজ বন্ধ হয়ে গেছে, যার জন্য আর রোপওয়েটা কাজ চলছেও না, ইভেন হচ্ছেও না। তবে কার্শিয়াং থেকে রোহিণীর এই রাস্তাটা কিন্তু ভালোই ঢাল, মানে শুধু গিয়ারে গাড়ি নামালেই যে গাড়ি নামছে তা না, সাথে ব্রেক, সামনের ব্রেক, পেছন ব্রেক, ক্লাচ সব কিছু মেনটেন করে গাড়িটাকে নামাচ্ছি। কারণ দেখো গাড়িতে যদি প্রিয়া শুধু একা থাকতো কোনো চাপ ছিল না, গাড়িতে যেহেতু আমার লোড রয়েছে, একদম দুদিকে দুটো স্যাডেল ব্যাগ রয়েছে, পেছনে টেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, মানে সব মিলিয়ে 20-25 কেজি এক্সট্রা যেহেতু ওয়েট রয়েছে, সেই জন্য কিন্তু আরও বেশি চাপ হয়ে যায় এই আপ হিল থেকে ডাউন হিলে নামার সময়। কারণ এর আগের যেদিনকে আমরা গ্যাংটক যাই সেদিনকে কিন্তু আমার গাড়িতে ব্রেক ফলস করেছিল, যখন আমরা পেশকের রাস্তাটা ধরেছিলাম তখন কিন্তু ওটা আমাদের হয়েছিল। আর এখান থেকে নেবে হয়তো রোহিণীতে দাঁড়াবো, কারণ সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সকালবেলা 9:30টার সময় ব্রেকফাস্ট করেছি আমরা, আর এখন বিকেল 4টে বাজে। তো এর মাঝে ইভেন জল পর্যন্ত খাইনি, কারণ ওখান থেকে বেরিয়ে আমরা লামাহাটা ফরেস্টের পাশে দাঁড়িয়ে ব্যাগ মাউন্ট করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি জোর বাংলো হয়ে, দেন কার্শিয়াং হয়ে।
এই রোহিণীর দিকে এখন এগোচ্ছি। আর এই যে ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটাই চলে যাচ্ছে হলো রোহিণী লেক। আর এই লেকের সামনেই ওই রোপওয়ের প্রজেক্টের কাজ চলছিল। আর এই যে সামনে দিয়ে গাড়িটা বেরোচ্ছে, পাশে লেখা আই লাভ রোহিণী। এখানে কিছু হোমস্টে আছে, খুব সুন্দর সুন্দর হোমস্টে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু NH-55 মিট করা যায়। এই রাস্তাটা 3 ধারিয়ে যাচ্ছে, কিন্তু এই যে বাহাতে যেটা, এটা গভর্নমেন্টের একটা অফিস। কিন্তু ব্যাপারটা হলো এই রাস্তাটা এতটা খারাপ, মানে ধারণা করতে পারবে না। আমি একবার একটা রামতার বলে জায়গা গুগল ম্যাপে দেখেছিলাম, একটা ফটো দেখেছিলাম, তো খুব ইচ্ছা হয়েছিল যে রামতারে যাব। বাইক নিয়ে বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু রামতার আর পৌঁছাতে পারিনি। গুগল ম্যাপ মাঝ রাস্তায় গিয়ে আমাকে অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল। আর এই সামনে রয়েছে হলো রোহিণী ওয়াটারফলস, দেখো। কিন্তু ওয়াটারফলসে কিন্তু কোনো জল নেই, কিন্তু এটা বর্ষাকালে পুরো পুরো ঢেকে যায় জলে। তো এই রাস্তায় একমাত্র এটাই ওয়াটারফলস পাবে, কিন্তু NH-55 অনেক কটা ওয়াটারফলস পাওয়া যায়। আর এটা কিন্তু ওয়ান ওয়ে, এই দিক দিয়ে শুকনা হয়ে আসা যায়, আর এই রাস্তাটা বাদিকে চলে গেল, এই রাস্তাটা দিয়ে নামে। কারণ এই সামনেই রয়েছে হলো রোহিণীর টোল গেট, কারণ সব গাড়ির টোল দিতে হয়, যার জন্য একটা সাইড দিয়ে আপার করেছে, একটা সাইড দিয়ে ডাউন করেছে। দেখো এই হলো রোহিণী গেট, এখানে গেটটা করা রয়েছে। আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই ডান দিকের রাস্তা, এটা হলো রোহিণী টোল প্লাজা। আচ্ছা, তো আমরা এবার এখান থেকে নেবে আজকের মতন এই ট্রিপের মানে পুরো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা এবার নেমে যাচ্ছি নিচের দিকে। তো জাস্ট রোহিণী গেট ক্রস করলাম, তো এইবারে ট্রিপের মতন আমরা পাহাড়কে বিদায় জানিয়ে সোজা চলে যাব আমাদের সমতল ভূমিতে। তো তোমরা পুরো ব্লগগুলো দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লিঙ্কটাকে শেয়ার করতেও ভুলো না। তো এখন আমরা এই সোজা রাস্তা দিয়ে শিমুলবাড়ি টি গার্ডেন হয়ে শুকনা ফরেস্ট হয়ে চলে যাব হলো শিলিগুড়ি। দেন শিলিগুড়ি হয়ে ওখান থেকে আমরা ডালখোলা হয়ে বেরিয়ে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে। আর এটা কিন্তু রোহিণী গেট, রোহিণীর 3 মাথার মোড় বলা যেতে পারে। আর বাঁদিকে দেখো একটা গাড়ি কিভাবে রেখেছে স্যাম্পল হিসেবে, পাহাড়ে গাড়ি চালালে কী হয়। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা কিন্তু যাওয়ার সময় ওই রাস্তাটা দিয়েই গেছিলাম, দুধিয়া হয়ে দেন আমরা মিরিক ঢুকেছিলাম। আর এখন বেরোলাম হলো রোহিণী হয়ে। তো সামনে থেকে শুকনা ফরেস্ট ঢুকে যাব, দেন সেখান থেকে আবার NH-55 নিয়ে দার্জিলিং মোড় হয়ে দেন আমরা বেরিয়ে যাব। বাগডোগরার দিকের রাস্তাটা হয়তো আমরা নিতে পারি। তার আগে কিছু খেতে হবে, রোহিণীতে আমরা খেতে পারিনি, কিন্তু খেতে হবে, না খেলে হবে না। মানে এতটাই খিদে পেয়েছে যে গাড়ি চালাতে ইচ্ছা করছে না। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি হলো শুকনা ফরেস্টের পাশেই বাল্লু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা যেদিনকে গেছিলাম, মানে যেদিনকে আমরা লেকচার দিকে যাচ্ছিলাম, একদম ফার্স্ট আমাদের রাইডের প্রথম দিন, তখন আমরা এখানে এসে খেয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানের এই ওয়াই আর মোমোটা এত ভালো লেগেছে, যার জন্য বাধ্য হয়েছি আমরা এখানে আজকে দাঁড়াতে। তো ওয়াই এখন চলছে, মোমো যদিও এখনো আসেনি। আর আগের দিন আমি দিনের বেলা দেখেছিলাম রেস্টুরেন্টটা, আর এখন দেখো রাতের রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো। আর পাশে এই যে এটা সন্ধেবেলার টি গার্ডেন, আর এখানে রয়েছে পুরো পাহাড়টা, বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আমরা সোজা খেয়ে বাগডোগরার রাস্তাটা ধরে বেরিয়ে যাব হলো রায়গঞ্জের দিকে। আর সামনেই রয়েছে হলো দার্জিলিং মোড়। তো এখান থেকে কিন্তু আমরা ডান দিকে চলে যাব NH-55কে বিদায় জানিয়ে। এরপরে আবার কবে আসবো জানি না NH-55-এর ওপরে, কিন্তু একটুখানি বলতে পারি খুব তাড়াতাড়ি আবার আসবো, আবার নতুন ট্রিপ হবে। কিন্তু ভুলটা করলাম এইদিকের লেন দিয়ে, ওই দিকের লেন দিয়ে বেরিয়ে গেলে ভালো হতো, কারণ ওই দিক দিয়ে লেন দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। আর NH-55-এর জ্যামটা, মানে এই দার্জিলিং মোড়ের জ্যামটা খুব বাজে জ্যাম। মানে বাদিক দিয়ে চলে গেলে চলে যাবে সেবক, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা কিন্তু বাগডোগরার রাস্তা। তবে আমরা কিন্তু এবার বাগডোগরার রাস্তাটা ধরে নিয়েছি, এখান থেকে সোজা বেরিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমার ক্যামেরাতে একদম ব্যাটারি নেই, তো এরপরে আর আমি ব্লগ করতে পারবো না। তো তোমাদের সাথে নেক্সট আমার রায়গঞ্জে গিয়ে ডাইরেক্ট যে হোটেলটায় থাকবো সেই হোটেলে কথা হবে, কারণ ব্যাটারি একদম মিনিমাম ব্যাটারি রয়েছে, যেতে যেতে রাস্তার মধ্যে যখন তখন বন্ধ হয়ে যাবে। সো তোমাদের সাথে ফাইনাল দেখা হচ্ছে হোটেলে। A few moments later. তো আমরা অনেকক্ষণই হলো রায়গঞ্জ পৌঁছে আমাদের হোটেলে ঢুকে গেছি। আমরা বাদশাহ হোটেলে রয়েছি আজকে। দেখো অলরেডি এখানে প্রিয়া আর পূজাদি ঘুমিয়ে পড়েছে,
মানে আমরা এতটাই আজকে টায়ার্ড রয়েছি, যার জন্য সবাই যে এসেই সবাই খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছে। পাহাড় থেকে যেহেতু নিচের দিকে নেমে এসেছি, ওয়েদার চেঞ্জ হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হয়েছে, তো যার জন্য একটু শরীরটা টায়ার্ড হয়ে গেছে। তো আমাদের ট্রিপ মানে আজকেই লাস্ট বলা যায়। আমরা কালকে এখান থেকে সোজা বেরিয়ে যাব হলো কলকাতার উদ্দেশ্যে। তো এখানেই ব্লগ শেষ করছি, আর এখানে আমাদের ট্রিপটা শেষ করছি। এন্টায়ার ট্রিপটা খুবই ভালো ছিল, 7-8 দিনের একটা জার্নি ছিল। অনেক জায়গায় আমরা এক্সপ্লোর করেছি, অনেক কিছু এই ট্রিপটা থেকে শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি আমরা। তো সব মিলিয়ে ট্রিপটা সত্যি খুব ভালোভাবে কেটেছে। হ্যাঁ, অনেক সিচুয়েশান হয়েছে যেখানে ভুল হয়ে গেছে আমাদের থ্রুতে কিছু, সেগুলোকে ওভারকাম করতে পেরেছি, বা ভুল ডিসিশনও নিয়েছি, সেগুলোকেও আবার ওভারকাম করতে পেরেছি। তো সব মিলিয়ে ঝুলিয়ে একটা অসাধারণ ট্রিপ আমরা করতে পেরেছি সাকসেসফুলি। তো যারা এখনো প্রিভিয়াস ব্লগগুলো দেখোনি তাদেরকে বলবো যে প্রিভিয়াস ব্লগগুলো দেখো, প্রিভিয়াস এপিসোডগুলো দেখো, ভালো লাগবে। রুট ডিটেলস তোমরা জানতে পারবে, হোটেলের ডিটেলস সব কিছু ব্লগে দেওয়া আছে এন্টায়ার। তোমরা সব কিছু, যারা যাবে তাদের কোনো প্রবলেম হবে না। তো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। যদি কোনো লু ফলস কিছু থাকে কমেন্ট করে জানিও, আর সাথে চ্যানেলের লিঙ্কটাকেও শেয়ার করতে ভুলো না। সো গুড বাই ফ্রম রায়গঞ্জ।